তদন্তে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে আদালত থেকে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। মন্তব্য চিফ প্রসিকিউটরের। থাকবে স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও। এখন যেটা দিছিল ওটা চান নাই না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। ছেলেটা পরিচালনা করে। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সম্পদ বেড়েছে ৮ গুণ। নিজ নামে কিনেছেন ২৪২ শতক জমি। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। রহবল চাই। যেটা দিছিল ওটা চান নাই না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য রাস্তাটা তৈরি করছে, যেটি এই জায়গা থাকবে, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কমপ্লেক্স অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআর সহ সব বাহিনীর সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন নিরাপত্তার চাদর যেন জনবিচ্ছিন্নতার কারণ না হয়। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। অংশ নেন প্রেসিডেন্ট, স্পিকার ও ৩ ছেলে। সর্বোচ্চ ধর্মীয় নেতা স্মরণে মাতম আহাজারি। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার তদন্ত এখনো চলমান। অপরাধ প্রমাণিত হলে আদালত থেকে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বিগত ৩টি নির্বাচন সহ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করেছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগ, যুবলীগের মাধ্যমে নির্বিচারে ছাত্র জনতাকে হতাহত করা হয়। এসব ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর আরও বলেন, সন্ত্রাস বিরোধী আইনের পাশাপাশি ট্রাইব্যুনালের আইনেই দলের বিচার সম্ভব। অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধের পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগ রয়েছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে ২৪২ শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে কিনেছেন জমি। ৩টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। বিষয়গুলো নিয়ে সরেজমিনে অনুসন্ধান করেছেন সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি, বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে এর বিস্তারিত দেখুন। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার ২৪২ শতকের এই জমির মালিক কে? মীর শালম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকেও শুনলাম যে আরও কিনবি, উপশহরের জন্য কিনবি বা ওই সামনে যদি পায় মীর শালম কিনবি।
বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি 2.5 লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় 6 কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। বিএসটি মানুষ মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে আরে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে, বলে লেছে কি হ্যাঁ মীর শাহ আলম বলে লেছে 7.5 বিঘে আর ওইদিকে 2.5 বিঘের মতন রাস্তা সহ, মানে রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোট 2.5 বিঘে কেনা, তাতে ওই মোটামুটি 10 বিঘের মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ 1,90,00,000 টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। 4 জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে? মন্ত্রী শালম আসবে এখানে, তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, যেটি এই জায়গায় থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। মহাস্থানে হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান 74 লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। কি হতো এখানে? পাগলা পাগলির থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না হুট করিয়া, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় মানে কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারণ এটা জেলা পরিষদ মানে ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে এবং ঠিকাদার যে কাজ করতেছে তারাই হয়তো জানে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে 3 কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। লড়বি যে গাড়ি লাইন যাবে, পাকায় ভালো হয়। ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরও অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি 74 কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, এবং সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার, আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতাম, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার। কারণ 17 বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যে একটা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আশা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবিরটা ওটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু 3টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল রহবল চান? রহবল সবাই রহবল চান।
এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11-12 কলেজ স্কুলগুলো 3-4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল তো আছে আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যে এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 MP সবসময় বলতে থাকবো ইনশাআল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কমপ্লেক্স অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যেন সরকার প্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে জনগণের উপর আস্থা ও বিশ্বাস আছে তার। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর-এর পিছিয়ে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাইবার নিরাপত্তা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, সশস্ত্র বাহিনীর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে সকালে পিজিআর-এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। ভবিষ্যতেও পিজিআর সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান তিনি। পিজিআর আজ একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। একটি পেশাদার বাহিনীর জন্য যেমন আধুনিক অস্ত্র ও প্রযুক্তি আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য, নৈতিকতা এবং দায়িত্ববোধও অপরিহার্য। আমি আশা করব আপনারা এই দায়িত্ববোধে অটল থাকবেন। খেলার খবর।
কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। ফিলাডেলফিয়ার তপ্ত গরমে প্রথমার্ধ শেষ হয় 0-0 সমতায়। ম্যাচের 61 মিনিটে ব্রাডলি বারকোলার জায়গায় দেজিতে দুয়েকে বদলি নামান ফরাসি কোচ। এই পিএসজি ফরওয়ার্ডই এনে দেন গোলের উপলক্ষ। দুয়েকে নিজেদের বক্সে প্যারাগুয়ের ডিফেন্ডাররা ট্যাকল করতে গিয়ে ফাউল করেন। VAR দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে লিড এনে দেন এমবাপ্পে। সেটাই ছিল ফ্রান্সের একমাত্র গোল। এরপর সময় গড়ালেও কোনো পক্ষ থেকে গোলের দেখা মেলেনি। চলতি আসরে লিওনেল মেসির সমান সপ্তম ও বিশ্বকাপে নিজের 19তম গোল পেলেন ফরাসি এই স্ট্রাইকার। বিশ্বকাপ ইতিহাসে মেসির সর্বোচ্চ 20 গোলের তুলনায় মাত্র 1 গোল পিছিয়ে এমবাপ্পে। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল কানাডা। বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। এরই মাঝে 20 মিনিটে মরক্কোর পক্ষে এই আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড় ইসমাইল সাইবারি পেশির ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। হাফ টাইমের পরে খোলস ছেড়ে বেরিয়ে আসে মরক্কো। আশরাফ হাকিমের অ্যাসিস্টে 50 মিনিটে ডেডলক ভাঙেন আজিয়েদিনে উনাহি। 82 মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। আর অডেড টাইমের শেষ দিকে গোল করে বিজয় নিশ্চিত করেন রাহিমি। শেষ 8 নিশ্চিতের মিশনে আজ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দু দল। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষে কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। তাই তো জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। এদিকে ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে এভেলেবল থাকছেন রাফিনিয়া। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হালান্ডের চরে জয়ের স্বপ্ন নরওয়ের। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরও দুর্বল করার পরিকল্পনা তাদের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান গড়তে চায় ইউরোপ প্রতিনিধিরা। মৃত্যুর 4 মাসেও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেন জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাকে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। ছিলেন IRGC প্রধান আহমেদ ভাহিদি, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার কফিন উন্মোচনের পর শুক্রবার শতাধিক দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান খামেনিকে। এরপর প্রিয় নেতাকে বিদায় জানাতে শনিবার থেকে গ্র্যান্ড মোসাল্লা সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় লাখ লাখ ইরানি। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে এখনও চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবিও জানাচ্ছেন তারা।
তেহরানে খামেনির জন্য শোক মিছিল হবে সোমবার। সেখানে কোটির বেশি মানুষের অংশ নেওয়ার কথা। এরপর কোম হয়ে মরদেহবাহী কফিন নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 7 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার মাজারে হবে দাফন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্বাধীনতার দীর্ঘ 53 বছরও প্যাথোলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইক্যাথ এলমিক 2026 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও স্বাস্থ্য খাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও দেশীয় উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদের বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে আগ্রহী। স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। Importing the equipment, medical equipment, you know how much, what is the extent, volume of foreign currencies we are using every day to import the equipment. If you are our people, if you guys, if you can invent and prepare the things to produce locally, I assure you we will extend all of our cooperations to you to go for that work. উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। দুপুরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা গতকাল সুস্পষ্ট লঘুচাপ ছিল। এর প্রভাবে সাগর উত্তাল থাকবে। বিশেষ করে 4টা যে সমুদ্র পোর্ট রয়েছে, আমরা 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সমস্ত মাছ ধরা নৌকাটকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত। তবে যে নিম্নচাপটা রয়েছে এটা মৌসুমী নিম্নচাপ। এই ছিল দুপুরের বাংলাদেশে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।